ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন আসলে বইয়ের পাতায় স্বাধীনতাকে আসলে যেভাবে পড়ানো হতো সেটা আসলে বড় হয়ে দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে বা বাস্তবিক জীবনে পুরোপুরি ভাবেই কিন্তু ব্যতিক্রম। ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম বা পড়তাম তখন আসলে স্বাধীনতাকে এভাবে পড়ানো হতো যে একটি নির্দিষ্ট জাতি স্বাধীনভাবে একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বা সীমারেখার মধ্যে বসবাস করবে, সেখানে সরকার থাকবে এবং নিজস্ব সংস্কৃতির উপর ভিত্তি করে সেখানে আইন কানুন থাকবে এবং সেই রাষ্ট্রের প্রতি বহির্বিশ্বের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। বলতে গেলে একেবারে পুরোপুরি টোটালি একটি নির্দিষ্ট ভূখণ্ডে তার সরকারের নিয়ম নীতির মধ্যে থেকে পুরোপুরিভাবে আলাদাভাবে সে স্বাধীনভাবে বসবাস করবে বা রাষ্ট্রটি গঠিত হবে। এমন ভাবে কিন্তু আমাদের পড়ানো হতো। কিন্তু বাস্তবিক জীবনে আসলে আমরা বাংলাদেশে থেকে যে স্বাধীনতাটা আসলে দেখি সেটা আসলে পুরোপুরি ভাবেই ব্যতিক্রম। বাংলাদেশে আসলে স্বাধীনতা আসলে কি রকম হয়? আসলে বাংলাদেশে হচ্ছে যে যার যার মতো করে চলবে, এটাই হচ্ছে স্বাধীনতা। বিশেষ করে 5ই আগস্টের সরকার পতনের পরে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে যেভাবে গ্রহণ করে নিয়েছে সেটা আসলে পুরোপুরি মানে যেসব পড়াশোনা করানো হতো যেসব স্বাধীনতার ব্যাপারে তার পুরোপুরি ভাবে ব্যতিক্রম। আসলে বাংলাদেশের বর্তমান স্বাধীনতাটা আসলে কি রকম সেটা একটু যদি বলি, সেটা হচ্ছে স্বাধীনভাবে সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাবে। এটা হচ্ছে এক ধরনের স্বাধীনতা। নির্বিঘ্নে রাস্তাঘাট দখল করে ফুটপাত দখল করে তারা ব্যবসা কার্য পরিচালনা করবে। এটা একটা ধরনের স্বাধীনতা। অবৈধ যানবাহন রোডঘাটে স্বাধীনভাবে চলাফেরা করবে, তাদের কোনো নির্দিষ্ট নিয়ম নীতি থাকবে না। এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। আর বিশেষ করে শিক্ষার্থীদের যদি কথা বলি, শিক্ষার্থীরা আসলে শিক্ষা ব্যবস্থাকে নিজেদের স্বাধীনভাবে চলার একটি পরিপন্থী হিসেবে তারা বা রাস্তা হিসেবে গড়ে নিয়েছে। চাইলেই দেখা গেছে পাঠ্যক্রমের পরিবর্তন নিয়ে আসবে, চাইলেই শিক্ষকের পরিবর্তন নিয়ে আসবে, বা এই শিক্ষক ভাল লাগে না সেই শিক্ষক ভাল লাগে না, চাইলেই স্কুলে গেলাম তো গেলাম না। আর আন্দোলনের কথা তো বাদই দিলাম। আসলে বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশনটি চলতেছে সেটা হচ্ছে সাধারণ মানুষের তুলনায় শিক্ষার্থীদের যে আন্দোলনের একটা প্রবণতা সেটা হচ্ছে বেশি। সাধারণ মানুষের গণ অধিকারের চাইতে শিক্ষার্থীদের অধিকারের পরিমাণ এখন পুরোপুরি ভাবেই কিন্তু বেড়ে গেছে। আজকে যেটা লক্ষ্য করলাম যে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনা ঘেরাও করেছে এবং সেখানে টিয়ার সেলও মারা হয়েছে বা রাস্তাঘাট দখল করে তারা আন্দোলন করতেছিল। তাদের বিভিন্ন দাবি দাওয়া সেখানে উল্লেখ করা হয়েছে। এখন কথা হচ্ছে এই স্বাধীনভাবে আন্দোলন করাটাও আসলে তাদের একটা স্বাধীনতার অংশ হিসেবে দাঁড়িয়েছে। কিছু হলেই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলেই তখন বলে যে আসলে এটাই কি বাংলাদেশের স্বাধীনতা, বা এটাই কি এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে, এরকম কথা। যেমন আমি যদি একটি কথা বলতে যাই সেটা হচ্ছে গতকালকের যে রিক্সা বা অটো রিক্সাওয়ালাদের যে অভিযানটি চালানো হয়, যে রিক্সার গুড়িয়ে দেওয়া বা অবৈধ ব্যাটারি চালিত রিক্সাগুলোকে সিটি কর্পোরেশন সেখানে দুমড়ে মুচড়ে দিচ্ছিল, সেখানে একজন বলে উঠতেছিল যে আসলে এই কি বাংলাদেশের স্বাধীনতা? আসলে আপনি নির্বিঘ্নে বাংলাদেশে চলাফেরা করবেন, কোনো নিয়ম নীতি মানবেন না, সেটা আসলে কেমন স্বাধীনতা? স্বাধীনতা তো আসলে এমন হওয়া উচিত ছিল না যে আমি দেশীয় সংস্কৃতি বা দেশের আইন ভঙ্গ করে নিজের মতো চলাফেরা করব। এটাই কি স্বাধীনতা? এটা কোনোভাবেই কিন্তু স্বাধীনতা না। আসলে স্বাধীনতার অর্থটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই বুঝে না। অন্যান্য দেশের মানুষগুলো স্বাধীনতা দিবসে খুব সুন্দরভাবে সেটাকে উদযাপন করে এবং বৈদেশিক শক্তি থেকে তারা যে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছে বা বৈদেশিক হস্তক্ষেপ নাই তাদের শাসনের প্রতি, সেটার জন্য তারা অনেক উৎফুল্ল হয়ে থাকে বা আনন্দিত হয়ে থাকে। আর আমরা আসলে স্বাধীনতা অর্জনটা এত দ্রুত করেছি বা এত স্বল্প সময়ের মধ্যে আমাদের স্বাধীনতাটা হয়ে গেছে, যার আসলে স্বাধীনতার মূল অর্থটাই আমরা আসলে বুঝি না। যার ফলে হয় কি, আমরা নির্বিঘ্নে যেভাবে যেই কোনো উপায়ে চাইলে ধর্ষণ করতেছি নিজের ইচ্ছা মতো, চাইলে আইন ভঙ্গ করতেছি, চাইলে আবার দেখা গেছে যে রাস্তাঘাট টোটালি ভাবে দখল করে নিজেদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করছে, আবার সন্ত্রাসী কার্যক্রমও চালিয়েছি। এর মধ্য থেকে আবার যেটা সবচাইতে উল্লেখযোগ্য যে আসলে মার্ডারের যে বিষয়টি, যে খুন করাটাও এখন একটা স্বাধীনতার অংশ হিসেবে হয়ে গেছে। কেন এই কথাটি বলতেছি, যে কয়েকদিন আগেই দেখলাম যে একজন মেয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করতেছিল এবং সেটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় এবং সেখানে উল্লেখ করা হয় যে তার বাবাকে কেন মারা হলো। তার বাবাকে মারার কারণ হচ্ছে সে মেয়েকে ধর্ষণ করছে। আসলে সেই মেয়েটি ছিল লেসবিয়ান অর্থাৎ সমকামী একটি মেয়ে।
বাবা তার এই কুকীর্তি বা কুকর্মের বাধা হয়ে দাঁড়িয়েছিল, এই জন্যই বাবাকে কিন্তু কুপিয়ে হত্যা করা। এরপরে দেখলাম যে আসলে আহ, মাকে হচ্ছে মেরে ফেলতেছে একটি শিশু ছেলে, যে সাইকেলের টাকা না দেওয়ার ফলে 3,000 টাকা দিতে না পারার কারণে মাকে মেরে ফেলতেছে, এবং সেই হত্যার যে দেখে ফেলে তার খালা, সেই হিসেবে তার খালাকেও কিন্তু মেরে ফেলে। তো এই যে বিষয়গুলো যে ঘটতেছে, কেউ শিশু ডাস্টবিনে ফেলে দিচ্ছে, শিশু ধর্ষিত হচ্ছে, বৃদ্ধদের কর্তৃক বাচ্চা শিশুরা ধর্ষিত হচ্ছে, বা অল্প বয়সের বাচ্চা শিশুরা ধর্ষিত হচ্ছে, নারীরা ধর্ষিত হচ্ছে, এবং রাস্তায় মানুষকে হেনস্থ করা হচ্ছে। তো এইগুলো আসলে এখন বাংলাদেশের মানুষের একটা স্বাধীনতার অংশ হিসেবে হয়ে দাঁড়িয়েছে, যে কিছু না পেলেই বা কিছু যদি নাই পায় সেটার পরিপন্থী হিসেবে একটা অকারেন্স করে বসে, এটা একটা স্বাধীনতার অংশ হিসাবে হয়ে দাঁড়িয়েছে। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, আসলে বাংলাদেশের মানুষের মেধা আসলে গত 5ই আগস্টের পরে মনে হচ্ছে যে মেধা শক্তিহীন হয়ে পড়ছে, এবং তারা ম্যাক্সিমামই পাগলের রূপে রূপান্তরিত হয়ে গেছে, এরকম একটি সমস্যা কিন্তু বাংলাদেশে চলতেছে। তো রাস্তায় দেখা গেলেই দেখা যায় যে সবারই মাথা গরম থাকে, সবার সাথেই মারামারি কাটাকাটি হচ্ছে, বা তর্ক বিতর্ক হচ্ছে, যে যার যার মতে তর্ক বিতর্ক করতেছে, মারামারি করতেছে, কিছু হলেই হাত কেটে দেয়, কিছু হলেই আহ খুন করে ফেলে বা আহত করে ফেলে, এমন একটি টেন্ডেন্সি বাংলাদেশে বিপুল পরিমাণে এখন চলতেছে। আসলে এভাবে যদি মানুষের এই আচরণগুলো চলতে থাকে, তাহলে আসলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ কোন দিকে গিয়ে দাঁড়াবে, এটাই এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে বেশি বেশি কথা বলবো না, অবশ্যই বলবো যে আল্লাহ তাআলা মানুষদেরকে একটু ধৈর্য ধারণ করুন, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষদেরকে একটু ধৈর্য দান করুন। এটাই হচ্ছে সৃষ্টিকর্তার কাছে আমার উদারতা আহ্বান।